হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা এবং এখানে স্ক্রিন শেয়ার স্ক্রিন যে করেছি সব ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন, হ্যাঁ? হ্যালো, আসসালামু আলাইকুম। কথা এবং এখানে স্ক্রিন শেয়ার স্ক্রিন যে করেছি সব ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন, হ্যাঁ? আচ্ছা, যারা যারা লাইভে আছেন 4 জন পর্যন্ত দেখা যাচ্ছে, মাত্রই শুরু করলাম। গত ক্লাসের মতো আজকে হচ্ছে পার্ট 2 শুরু করলাম। পার্ট 2 মানে হচ্ছে গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে এখানে যে ফার্স্ট যে টপিকটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, রাইট? ঠিক আছে, ইংরেজি সাহিত্যের যে যুগগুলি আছে সেই যুগ বিভাগগুলি কোনগুলি ইম্পর্টেন্ট যুগ, সেগুলি পরীক্ষা কিভাবে আসে, অপশনে কিভাবে থাকে, সেগুলি নিয়ে কথাবার্তা বলেছে, সেগুলি নিয়ে পড়াশোনা করেছি, রাইট? আজকে যেটা আমরা পড়বো পার্ট 2টা পড়বো, হ্যাঁ, এরকম করে 1 বাই 1 আমরা পড়তে থাকবো, ঠিক আছে? আজকে পার্ট 2 হচ্ছে লাইভ স্টোরি অফ অথার্স। ঠিক আছে, বিভিন্ন রাইটারদের লাইভ লাইভ স্টোরিগুলি আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, সবাই যারা আছেন একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে সর্বোচ্চ পর্যন্ত এটা চলে যেতে পারে, সবাই উপকৃত হবেন। পরীক্ষার বাইরে ইনশাল্লাহ পড়তে হবে না। এটা হচ্ছে আপনাদের যে কোনো বিসিএস পরীক্ষা শেষ সময়ের হচ্ছে প্রিপারেশন, হ্যাঁ? আমরা জানি জুন মাসে বা জুলাই মাসে থেকে বিসিএসটা হয়ে যাবে 47, শেষ সময় প্রিপারেশন। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা 63 নম্বর পর্যন্ত কোশ্চেন সলভ করেছি ব্যাখ্যা সহ। এটা হচ্ছে আমার প্রোফাইলে সব দেওয়া আছে, তো প্রোফাইল থেকে আমরা জিনিসগুলো নিয়ে নিব, ঠিক আছে? আমরা আবার বসে বসে আমরা পড়বো। রোজার মধ্যে এত পড়তে ইচ্ছা করে না, মোবাইলটা সাথে রেখে খালি হচ্ছে আমি বলছি, আপনারা খালি শুনবেন, শুনে শুনে দেখা যাবে যে অনেকটা আপনাদের আয়ত্তে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, যারা যারা দেখছেন সবাই একটু কমেন্টস করেন যে সব ঠিকঠাক আছে কিনা। সবুজ হোসেন, তারপর হচ্ছে জেন বাস যিনি আছেন, তারপর আরো যাদের যাদের দেখলাম সবাই একটু কমেন্টস করেন যে সব ঠিকঠাক আছে কিনা, অল ক্লিয়ার কিনা। ঠিক আছে, অল ক্লিয়ার কিনা একটু কনফার্ম করেন, হ্যাঁ? আমি এখনই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? বোর্ডে লিখে লিখে করাইলে অনেক সময় লাগে, হ্যাঁ? এর চাইতে হচ্ছে এই এই কারণে আপনার হচ্ছে এভাবে দিচ্ছি যাতে আমরা একসাথে অনেকগুলি কোশ্চেন সলভ করতে পারি, ঠিক আছে? ওকে, সবাই একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ? প্রত্যেকজনে একটা একটা করে শেয়ার করে দিলেও অনেকে অনেক দূর পর্যন্ত রিচ হবে। অনেকে এই ক্লাসগুলি করার জন্য অনেকে। ওয়ালাইকুম আসসালাম, তানভীর আক্তার নীলা দেখছি, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু থাকবেন, হ্যাঁ? ক্লিয়ার স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফারজানা ওয়াচিং, সবুজ, আব্দুল্লাহ বিন সাবিত, তারপর হচ্ছে নিবিড়, আর যারা যারা আছেন একটু সবাই একটা করে শেয়ার করে দেন, সব সর্বোচ্চ পর্যন্ত পৌঁছাক। যত ক্লাস পৌঁছাবে তত ক্লাস নিত একটা স্পিড চলে আসে, একটা হিট চলে আসে, যেটাকে আমরা বলি, হ্যাঁ? সাবরিনা রহমান শাবনাজ, ক্লিয়ার স্যার, ওকে। সবুজ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সবুজ তুমি কেমন আছো ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা বিসমিল্লাহ বিসমিল্লাহ করে শুরু করছি, হ্যাঁ? লাইভ স্টোরি অফ অথার্স, বিভিন্ন অথার্সদের লাইভ স্টোরিগুলি লাস্ট ক্লাসে 63 পর্যন্ত কমপ্লিট করেছে, আজকে 64 থেকে, ঠিক আছে? সবাই একটু, সাবরিনা রহমান সাবনা খুব খুশি হবে ক্লাসটা শেয়ার করে দিলে। জান্নাতুল ফারজানা আপনারাও একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? তানভীর আক্তার নীলা প্লিজ শেয়ার করে দিবেন সবাই, হ্যাঁ? ওকে, তাহলে শুরু করছি, দেখেন। আর নাম্বার 64, অ্যান্ড্রু মার্বেল ওয়াজা, তার মানে অ্যান্ড্রু মার্বেল কি ছিলেন? উনি কি মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন, ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন, রোমান্টিক পোয়েট, নাকি মডার্ন পোয়েট ছিলেন? এই অ্যান্ড্রু মার্বেল ছিলেন হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট, ঠিক আছে? উনি ছিলেন হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট। আমরা জানি মেটা শব্দের অর্থ হচ্ছে বিয়ন্ড। মেটা শব্দের অর্থ কি? বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড মানে বাইরে, ফিজিক্যাল মানে হচ্ছে ফিজিক্যাল নেচার। তার মানে কোনো কিছু ফিজিক্যাল নেচারের বাইরে যখন আমরা একজন আরেকজনকে কম্পেয়ার করব, কোনো কিছু আমরা তুলে ধরবো, তখন এটাকে বলা হয় মেটাফিজিক্যাল ইস্যুস বা টার্ম।
এই অ্যান্ড্রু মার্ভেলকে বলা হয় মেটাফিজিক্যাল পয়েট। কোন কারণে মেটাফিজিক্যাল পয়েট বলা হয়? অ্যান্ড্রু মার্ভেল ছিলেন জন ডানের ফলোয়ার্স। কে ছিলেন? জন ডানের ফলোয়ার্স। কথাটা বুঝি আমরা, ঠিক আছে? জন ডানের ফলোয়ার। জন ডান ছিল হচ্ছে একজন মেটাফিজিক্যাল পয়েট এবং উনি ছিলেন পয়েট অফ লাভ, ঠিক আছে? এই অ্যান্ড্রু মার্ভেল একটা বিখ্যাত একটা কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস। টু হিজ কয় মিস্ট্রেস, যার কারণে এই টু হিজ কয় মিস্ট্রেস মানে হচ্ছে তার ওয়াইফকে নিয়ে সে অনেক গুণগান করে হচ্ছে একটা কবিতা লেখেন। এটা লেখার কারণে তাকে বলা হয় কি মেটাফিজিক্যাল পয়েট। তাহলে অ্যান্ড্রু মার্ভেল হচ্ছে এটা কি, উনি মেটাফিজিক্যাল পয়েট, ঠিক আছে? তারপর এখানে দেখেন ওয়াহিদা উর্মি, ক্লাসটা সম্পূর্ণটা দেখবেন, শেয়ার করে দিবেন, হ্যাঁ, আপনার বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন ফ্রেন্ড সার্কেলে সবার কাছে শেয়ার করে দিবেন ক্লাসটা, ঠিক আছে? সাবরিনা রহমান, সবাই একটু কাইন্ডলি কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিবেন, হ্যাঁ। ওকে, আচ্ছা। তারপরে এখানে দেখেন নাম্বার 65, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? নিচের কোন স্টেটমেন্টটা হচ্ছে ট্রু? একটা হচ্ছে উইলিয়াম ব্ল্যাক ইজ এ ভিক্টোরিয়ান পয়েট, এটা ভুল। উইলিয়াম ব্ল্যাক হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট না। উইলিয়াম ব্ল্যাক হচ্ছে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে 3 নম্বর যে ভাগটা আছে দ্য এজ অফ সেন্সিবিলিটি, সেই এজ অফ সেন্সিবিলিটির কবি হচ্ছে উইলিয়াম ব্ল্যাক। এবং উনার ব্যাপারে আরেকটা এক্সট্রা ইনফরমেশন, উনাকে বলা হয় বোথ পয়েট অ্যান্ড পেইন্টার। সর্বোচ্চ বিশেষ পরীক্ষায় কোশ্চেনটা আসছে, হ্যাঁ। উইলিয়াম ব্ল্যাক একসাথে কি ছিলেন? পয়েট অ্যান্ড পেইন্টার। তারপর হচ্ছে জন মিল্টন। জন মিল্টন ইজ এ মডার্ন পয়েট না, এটা মডার্ন পয়েট হবে না। এই জন মিল্টন হচ্ছে কি কমনওয়েলথ পিরিয়ডের পয়েট। এই কমনওয়েলথ পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে পিউরিটান পিরিয়ড। এই পিরিয়ডের রাইটার হচ্ছে কে? কবি হচ্ছে আমাদের জন মিল্টন, হ্যাঁ, যাকে বলা হয় ব্লাইন্ড পয়েট। যাকে বলা হয় কি ব্লাইন্ড পয়েট, অন্ধ হয়ে কিন্তু লেখালেখি করতেন। 1652 সালে উনি অন্ধ হয়ে যান। আর এর সাথে সাথে আবার উনি কি করছেন, যে ওনাকে বলা হয় গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সে খুব চমৎকার ভাবে উনি ব্যবহার করছেন, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন নাম্বার 6, ম্যাথিউ আর্নল্ড ইজ এ রোমান্টিক পয়েট। ম্যাথিউ আর্নল্ড রোমান্টিক পয়েট নয়। ম্যাথিউ আর্নল্ড হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট। ভিক্টোরিয়ান যুগের 3জন প্রধান কবি আছে, ঠিক আছে? ভিক্টোরিয়ান যুগে 3জন প্রধান কবি আছে, তার মধ্যে একজন হচ্ছে কে ম্যাথিউ আর্নল্ড, একজন হচ্ছে আপনার লর্ড আলফ্রেড টেনিসন, 2 নম্বর হচ্ছে রবার্ট ব্রাউনিং, 3 নম্বর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। আর এখানে বলছে অ্যান্ড্রু মার্ভেল ইজ এ মেটাফিজিক্যাল পয়েট। একটু আগে আমরা পড়েছিলাম অ্যান্ড্রু মার্ভেল কে মেটাফিজিক্যাল পয়েট, এখান থেকে এটা আসছে মেটাফিজিক্যাল পয়েট। বুঝতে পারছেন কিভাবে কোশ্চেন গুলি আসে? লাইভ স্টোরি অফ এই অথার্স থেকে কিভাবে কোশ্চেন গুলি আসে বুঝতে পারছেন আমরা? একটু খেয়াল করবো, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে দেখেন আলফ্রেড টেনিসন একটু আগে বললাম আলফ্রেড টেনিসন। এই আলফ্রেড টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, ঠিক আছে? ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি হচ্ছে 3জন, একজন হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন, ঠিক আছে, একজন হচ্ছে রবার্ট ব্রাউনিং, মাত্রই বললাম, আরেকজন হচ্ছে কি ম্যাথিউ আর্নল্ড। ফাটাফাটি ফাটাফাটি ইম্পর্টেন্ট। এই কথাগুলো শব্দগুলি একটু বারবার শুনবেন, দেখবেন কি যেগুলো মনে পড়ে যাবে, এগুলি থেকে ঘুরে ফিরে বারবার কোশ্চেন আসে, হ্যাঁ। তাহলে আলফ্রেড নোবেল উনি একজন কি কবি ছিলেন, পয়েট, ঠিক আছে? ওনার বিখ্যাত যে কবিতাগুলি ছিল একটা হচ্ছে কি ইউলিসেস, তারপর হচ্ছে ইনোনি, তারপর হচ্ছে কি মর্টিডি আর্থার, তারপর লোটাস সিটার, ওনার বিখ্যাত কবিতা, হ্যাঁ। এরপরে দেখেন এখানে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ফ্রেঞ্চ অথার। তাহলে এখানে কে হচ্ছে মানে ফ্রান্সের একজন রাইটার, এটা কে? এটা হচ্ছে এই যে আলেকজান্ডার ডুমাস। ফাটাফাটি ইম্পর্টেন্ট, এই নামটা খেয়াল করবেন। দেখেন লন্ডনের বাইরে মানে ইংল্যান্ড অথারের বাইরে যে রাইটার গুলি থাকবে, যেমন ইতালিয়ান, ফ্রেঞ্চ বা স্কটিশ, এগুলি একটু গুরুত্ব দিয়ে পড়বেন। আরেকজন হচ্ছে আমেরিকান, এগুলি একটু গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে? এরা হচ্ছে আপনাদের পরীক্ষা ঘুরে ফিরে ইংল্যান্ডের বাইরে যে রাইটার গুলি আছে, কে কোন দেশের কবি, সেগুলিটা আলাদা নোট করে ফেলবেন। এর মধ্যে ওইখান থেকে পরীক্ষা আসে। আর ওই বাইরের কবিদের মধ্যে বা রাইটারদের মধ্যে একজন হচ্ছে আলেকজান্ডার ডুমাস, উনি একজন ফ্রেঞ্চ, ঠিক আছে? আচ্ছা, থ্রি মাস্কেটার্স নামে একটা উপন্যাস আছে আলেকজান্ডার ডুমাসের, হ্যাঁ। তারপর এখানে কি বলছে দেখেন যে উনি এখানে লিখছেন যে এএস হর্নসবাই ইজ এ ফেমাস ফর রাইটিং ডিকশনারি। এটা আনকমন একটা কোশ্চেন, উনি হচ্ছে ডিকশনারি লেখার জন্য উনি বিখ্যাত। তারপর হচ্ছে বার্ট্রান্ড রাসেল। এই যে বার্ট্রান্ড রাসেল, উনি একজন হচ্ছে ফিলোসোফার। উনি কি একজন ফিলোসোফার মানে হচ্ছে দার্শনিক। উনি কিন্তু ব্রিটিশ দার্শনিক, হ্যাঁ, দার্শনিক হয়েও কি বলছে বলেন তো, দার্শনিক হয়ে 1950 সালে কিন্তু উনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। বার্ট্রান্ড রাসেল, ফাটাফাটি ইম্পর্টেন্ট নামটা, 69 নাম্বার, ঠিক আছে? বার্ট্রান্ড রাসেল একজন কি ফিলোসোফার, কোন দেশে? ব্রিটিশ। উনি কিন্তু ব্রিটিশ ফিলোসোফার হয়েও আপনার কি হয় সাহিত্যে 1950 সালে নোবেল পুরস্কার পান। ওনার বিখ্যাত যে গ্রন্থগুলি আছে তার মধ্যে একটা হচ্ছে ম্যারেজ এন্ড মরালস, তারপর হচ্ছে ম্যারেজ এন্ড মরালস, তারপর হচ্ছে হোয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান, ঠিক আছে, হোয়াই আই এম নট এ ক্রিশ্চিয়ান। দেন
দ্য প্রিন্সিপালস অফ ম্যাথমেটিক্স, এই জিনিসগুলি তার খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর রোড টু ফ্রিডম। এরপরে দেখেন হু অফ দ্য ফলোইং ওয়াজ এ বোথ পয়েট অ্যান্ড পেইন্টার। একটু আগে এখানে পড়ানোর সময় পড়িয়েছিলাম মাত্রই, যে এখানে ছিল কোথায়, এই যে উইলিয়াম ব্লেক। এই অপশনে যখন পড়ে তখন বলি সবচেয়ে বেশি পরীক্ষা আসছে উইলিয়াম ব্লেক একজন কে ছিলেন, বোথ পয়েট অ্যান্ড পেইন্টার। এই কোশ্চেনটা আবার এখানে দিয়েছে দেখেন, যে হু অফ দ্য ফলোইং ওয়াজ এ বোথ পয়েট অ্যান্ড পেইন্টার। পয়েট অ্যান্ড পেইন্টার এটা কে, উইলিয়াম ব্লেক। ঠিক আছে, উইলিয়াম ব্লেক, নিউ ক্লাসিক্যাল যুগের রাইটার উইলিয়াম ব্লেক। আবার দেখেন এই পয়েটের জায়গায় যদি পরীক্ষা আসে কখনো, বোথ নোবেলিস্ট এন্ড পেইন্টার কাকে বলা হয়। ঠিক আছে, পয়েটের জায়গায় যদি বলে নোবেলিস্ট তাহলে আসবে ডি.এইচ. লরেন্স। কে আসবে, ডি.এইচ. লরেন্স। ক্লিয়ার, বুঝতে পারছে? এরপরে কি আসবে, ডি.এইচ. লরেন্স। এইচ.এম. জনি, আমি রিকোয়েস্ট করব ক্লাসটা শেষ করে যাওয়ার জন্য। তানভীর আক্তার নীলা, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু রিয়াকশন দেন, তাহলে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। শেয়ার একটু দিয়ে দেন। হ্যাঁ নীলা, থ্যাংক ইউ। এরকম একটু সবাই লেখেন শেয়ার ডান। ঠিক আছে, শ্যামল, শ্যামল স্যার আছেন, থ্যাংক ইউ সো মাচ শ্যামল স্যার। তারপরে খালিদ স্যার আছেন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন। ক্লাসটা রিচ হোক, অনেক দূর পর্যন্ত পৌঁছা, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি। ওকে, আচ্ছা। তারপর এখানে দেখেন 71 নম্বর যে কোশ্চেনটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ নোবেলিস্ট। নিচের কে নোবেলিস্ট নয়? এটা হচ্ছে থমাস হার্ডি। থমাস হার্ডি হচ্ছে তার বিখ্যাত নোবেল, উনি বিখ্যাত হচ্ছে নোবেলের জন্য। তার, হ্যাঁ, উনি বিখ্যাত হচ্ছে কি নোবেলের জন্য। উনার বিখ্যাত নোবেল কোনটা বলেন তো? টেস অফ দ্য ডারবাবিলিস, আর এটা হচ্ছে কি দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। তারপরে দেখেন এখানে জেমস জয়েস, জেমস জয়েসের বিখ্যাত একটা নোবেল হচ্ছে ইউলিসেস। ঠিক আছে, ইউলিসেস আবার যদি বলে কবিতা, যদি বলা হয় ইউলিসেস নোবেল কার, তাহলে হচ্ছে জেমস জয়েস। আর যদি বলে ইউলিসেস কবিতা কার লেখা, তাহলে আসবে লর্ড আলফ্রেড টেনিসন। উনিও, এই জেমস জয়েসও হচ্ছে একজন কি নোবেলিস্ট। তারপর উইলিয়াম মেকপেস থ্যাকারি, উনি একজন নোবেলিস্ট। উনার বিখ্যাত নোবেল হচ্ছে কি ভ্যানিটি ফেয়ার। ভ্যানিটি ফেয়ার, যে উপন্যাসে কোনো নায়ক নাই, উপন্যাসে কি নাই, কোনো নায়ক নাই। ওয়াহিদা উর্মি, ক্লাসটা শেয়ার করে দিবেন সবাই। ঠিক আছে, যারা যারা দেখছেন ক্লাসটা শেয়ার করে দিবেন, খুব খুশি হব। সবার সাথে আমার অনেকভাবে সম্পর্ক, দেখা যায় কে কি কতটুকু কি করে, একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখেন ক্রিস্টোফার মার্লো ই শেক্সপিয়ার। দেখেন ক্রিস্টোফার মার্লো হচ্ছে শেক্সপিয়ারের সাথে ওনার সম্পর্কটা কি, একটা হচ্ছে সাকসেসর, একটা হচ্ছে প্রিডিসেসর। প্রিডিসেসর মানে হচ্ছে কি আপনার পূর্বসূরি, কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, আর এটা হচ্ছে মেন্টর। মেন্টর ছিলেন না ক্রিস্টোফার মার্লো, লাস্ট ক্লাসে বলেছিলাম উনি 1564 সালে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, উনি 1564 সালে ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করেন। আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ারও 1564 সালে জন্মগ্রহণ করে। আর ক্রিস্টোফার মার্লো 1593 সালে মারা যান। আর আমাদের বড় ভাই শেক্সপিয়ার মারা যান হচ্ছে 1616 সালে। এখন ক্রিস্টোফার মার্লোর যে ব্যাপারটা আছেন, ওনার সাথে ওনার যে সম্পর্ক, শেক্সপিয়ার শেক্সপিয়ার লেখালেখি শুরু করে 1590 সাল থেকে, আর ক্রিস্টোফার মার্লো মারা যান 1593 সালে। আর ক্রিস্টোফার মার্লোর অনেক নাটক দেখতে শেক্সপিয়ার গিয়েছিল, বা শেক্সপিয়ার কোনো নাটক ক্রিস্টোফার মার্লোর দেখা হয় নাই। কোন কারণে? উনি 93 সালে যেহেতু মারা যান, এই কারণে। বুঝতে পারছে? এই কারণে দুইজনের সাথে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা তারা দুইজন ছিল একজন আরেকজনকে প্রিডিসেসর এন্ড কন্টেম্পোরারি। ঠিক আছে, এটা যদি একসাথে থাকে একসাথে, যদি আলাদা থাকে পূর্বসূরি এবং সমসাময়িক, দুইটার মধ্যে যদি আলাদা আলাদা, যেহেতু এখানে অপশন এ তে সাকসেসর, বি তে হচ্ছে প্রিডিসেসর, সি তে হচ্ছে কন্টেম্পোরারি, ডি তে হচ্ছে মেন্টর, তাহলে আমরা অ্যান্সার দিব প্রিডিসেসর। ঠিক আছে, এই যে বিশেষ পরীক্ষা একটা ফাটাফাটি ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল, চার্লস ডিকেন্স ইজ এ গ্রেট, উনি কে ছিলেন? একজন গ্রেট নোবেলিস্ট ছিলেন। কি ছিলেন? একজন গ্রেট নোবেলিস্ট ছিলেন। বুঝতে পারছেন? তারপর দেখেন হোয়াট ইজ দ্য পেন নেম অফ চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের ছদ্মনাম কি? বোজ। এখানে ওটা হবে না, বি ও জেড হবে। ঠিক আছে, এখানে ও হবে না। সাবরিনা রহমান সাবনা, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, তাহলে এখানে কি বোঝ, বি ও জেড হবে, বোঝ। এখানে কোনো কি আসবে না ভাই, এখানে ও শব্দটা এখানে আসবে নয়কারে না। ঠিক আছে, চার্লস ডিকেন্স, বোঝ। তারপর এখানে দেখেন এই চার্লস ডিকেন্সের বিখ্যাত যে উপন্যাস, ঠিক আছে, উনি হচ্ছে ভিক্টোরিয়ান যুগের গ্রেটেস্ট উপন্যাস হচ্ছে এই চার্লস ডিকেন্স। ভিক্টোরিয়ান যুগের গ্রেটেস্ট উপন্যাস কে? এই চার্লস ডিকেন্স। ওনার ছদ্মনাম হচ্ছে বোঝ। উনি বিখ্যাত হচ্ছে কি গ্রেট এক্সপেকটেশন, যে উপন্যাসটা আছে সেই উপন্যাসের জন্য উনি বিখ্যাত, গ্রেট এক্সপেকটেশন। ঠিক আছে, গ্রেট এক্সপেকটেশন। ওকে, তারপরে এখানে দেখেন এরপরে যে কোশ্চেনটা আছে চার্লস ল্যাম্ব। এই চার্লস ল্যাম্ব কে ছিলেন? উনি ছিলেন একজন এসেইস্ট, প্রবন্ধকার। চার্লস ল্যাম্বের ছদ্মনাম হচ্ছে এলিয়া, ELIA, এলিয়া। চার্লস ল্যাম্বের ছদ্মনাম কি?
এলিয়া, মোহাম্মদ নাইমুল ইসলাম, আসসালামু আলাইকুম আছে কিন্তু, থ্যাংক ইউ সো মাচ ভাই। ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমার পরিচিত বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। হ্যাঁ, অনেকে এই ক্লাসগুলো অনেক মন থেকে খুঁজে যে প্রশ্ন উত্তর লিটারেচার কিভাবে পড়বো। নাইম, একটু কষ্ট করে শেয়ার করে দিও তোমার বিভিন্ন পরিচিত গ্রুপে, মানে পড়াশোনার গ্রুপে শেয়ার করে দিও, অন্য গ্রুপে শেয়ার করো না। হ্যাঁ, সবাই আবার সবকিছু মেনে নিতে পারবে না। দেখেন, চার্লস ল্যাম্বের ছদ্মনাম হচ্ছে এলিয়া। উনি যে এসেইস্ট, কোন কারণে ওনাকে এসেইস্ট বলা হয়? ওনার বিখ্যাত একটা এরকম এসে আছে, নাম হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের যত নাটকগুলি আছে, এই নাটকগুলি এই বইয়ের মধ্যে লেখা হয়, মানে উনি এখানে সব মেনশন করেন। এরপর থেকে তার উপাধি হয়ে যায় কি, অ্যান এসেইস্ট, একজন প্রবন্ধকার। তারপর দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ পয়েট, নিচের কে? এই নট শব্দটা একটু বারবার খেয়াল রাখবেন, পরীক্ষার হলে কিন্তু নট শব্দটা চোখে পড়ে না। নট শব্দটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? যে উনি আসলে কে, হ্যাঁ, উনি আসলে কে ছিলেন মূলত, মানে কে কবি নয়, এই নট শব্দটা খেয়াল রাখবেন। ম্যাথিউ আর্নল্ড, ঠিক আছে? তারপর হচ্ছে জন ডান। তারপর হচ্ছে কি, তাহলে ম্যাথিউ কে কবি নন? এই ম্যাথিউ আর্নল্ড হচ্ছে কবি, জন ডানও কবি, কারণ ওনাকে বলা হয় পেসিমিস্টিক পয়েট। জন ডানকে বলা হয় পয়েট অফ লাভ, তার মানে উনিও কবি। রবার্ট ফ্রস্ট, উনি হচ্ছে আমেরিকান পয়েট, ঠিক আছে? আর এদিকে আছে একজন ডরিস লেসিং, উনি হচ্ছে কি কোনো পয়েট নয়। তারপর দেখেন, হু ইজ নট অ্যান আইরিশ রাইটার, এখানে নট একটা শব্দ আছে, খেয়াল করছেন? তাহলে কে আইরিশ রাইটার নয়? তাহলে এই যে অস্কার ওয়াইল্ড, উনি হচ্ছে আইরিশ। জনাথন সুইফট, ফাটাফাটি ইম্পর্টেন্ট, উনি হচ্ছে আইরিশ। জেমস জয়েস, মাত্র বললাম ইউলিসেস, তার একটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস, উনিও আইরিশ নয়। আর ডিএইচ, হ্যাঁ, মানে উনিও আইরিশ, জেমস জয়েস। আর ডিএইচ লরেন্স, যাকে বলে ডেভিড হার্বার্ট লরেন্স, উনি কি আইরিশ নয়, ঠিক আছে? একটু খেয়াল রাখবো আমরা। তারপর এখানে দেখেন, হু হু ইজ ওয়ার পয়েট, মানে ওয়ার পয়েট হিসেবে পরিচিত কে? দেখেন, নতুন নতুন অনেক কোশ্চেন এখানে চলে আসতেছে, কোশ্চেনগুলি একটু ব্যতিক্রমগুলির প্রতি একটু ভালো মতো চোখ দিয়েন, বুঝতে পারছেন? দেখেন, রবার্ট ব্রাউনিং কোনো ওয়ার পয়েট এরকম কোনো কিছু না, ওনাকে বলা হয় অপটিমিস্টিক পয়েট, আশাবাদী কবি। জন কিটস, ওনাকে বলা হয় পয়েট অফ বিউটি, ঠিক আছে? মেনলি হপকিন্স, এটা দরকার নেই নামটা। এই যে দেখেন, উনি হচ্ছে কি ওয়ার পয়েট, এডওয়ার্ড থমাস, বিভিন্ন ওয়ার নিয়ে আসলে লেখালেখি করে, রিসার্চ শেয়ার ডান। নাইম, বিভিন্ন পড়াশোনার গ্রুপে দিয়ে দিও, বিসিএস এর বা এই সেই, হ্যাঁ, তোমাদের বিসিএস এর যত গ্রুপগুলো আছে এখানে দিয়ে দিও। হ্যাঁ, তারপর দেখো, তারপরে দেখেন, হোয়ার ওয়াজ আর্নেস্ট হেমিংওয়ে বর্ন, আর্নেস্ট হেমিংওয়ে কোথায় জন্মগ্রহণ করেন? ইউএসএ, তার মানে বুঝাই যাচ্ছে উনি কোন দেশি ভাই, ইউএসএ। আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত যে উপন্যাস আছে তার ওটা কোনটা বলেন তো? দ্য সান অলসো রাইজেস। তারপর দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর কারণে কিন্তু উনি নোবেল পান 1954 সালে, ঠিক আছে? 1954, 1954 সালে উনি নোবেল পান, 1953 সালে উনি পুলিৎজার পুরস্কার পান, ঠিক আছে? তারপরে এখানে কি বলছে দেখেন, আর্নেস্ট হেমিংওয়ে ইজ এ ফেমাস, একটু আগে বললাম উনি হচ্ছে ফেমাস কি আমেরিকান নোবেলিস্ট। এই নোবেলের জন্য, কোন নোবেলের জন্য? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই নোবেলের জন্য আর্নেস্ট হেমিংওয়ে 1954 সালে নোবেল পুরস্কার পান। তারপরে দেখেন, ফ্রান্সিস বেকন আবার কে ছিলেন? ফ্রান্সিস বেকন ছিলেন একজন এসেইস্ট। এসেইস্ট মানে কি? প্রবন্ধকার, ঠিক আছে? ওনার ম্যাক্সিমাম যে গ্রন্থগুলো আছে সব অফ দিয়ে শুরু, যেমন অফ প্যারেন্টস এর চিলড্রেন, অফ স্টাডি, অফ ট্রুথ, অফ লাভ, অফ রিভেঞ্জ, অফ এনভি, অফ প্ল্যান্টেশন, অফ ম্যারেজ এন্ড সিঙ্গেল লাইফ, অফ গ্রেট প্লেস, ঠিক আছে? তারপর দ্য নিউ অ্যাটলান্টিস, এই নিউ অ্যাটলান্টিস, তারপর নোভো মর্গানাম, এই দুই তিনটা হচ্ছে অফ ছাড়া। হ্যাঁ, অফ ডেথ, এগুলি সবই হচ্ছে তার কি এসে, প্রবন্ধ। এই তাই ওনাকে বলা হয় কি, উনি একজন এসেইস্ট, ঠিক আছে? তারপর এখানে কি বলছে দেখেন, হু ইজ অ্যান এসেইস্ট, আবার বলছে কে হচ্ছে এসেইস্ট? ফ্রান্সিস বেকন। একই কোশ্চেন বারবার ঘুরে ফিরে দিচ্ছি যাতে বারবার আপনার চোখে পড়ে, মুখ থেকে উচ্চারণ করতে পারেন। তারপর এখানে কি বলছে, ফ্রস্ট মানে রবার্ট ফ্রস্ট, এলিয়ট মানে জর্জ এলিয়ট, হুইটম্যান মানে ওয়াল্ট হুইটম্যান। তারা কারা ছিলেন? তারা ছিলেন আমেরিকান পয়েটস। তারা কারা ছিলেন ভাই? তারা ছিলেন আমেরিকান পয়েটস, ঠিক আছে? তারা ছিলেন কি আমেরিকান পয়েটস, ঠিক আছে? এই যেগুলি আলাদা আলাদা ভাবেও আসে, রবার্ট ফ্রস্ট, এই সে কে কোনটা ছিলেন, তারা সবাই ছিলেন কি আমেরিকান পয়েটস, ঠিক আছে? ওকে। তারপর কি বলছে, যে হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ জর্জ এলিয়ট? কয়েকবার বিশেষ পরীক্ষা সহ অন্যান্য চাকরির পরীক্ষা আসছে, 13তম গ্রেডেও আসছে, 16তম গ্রেডেও আসছে। কোনটা ভাই? এই মেরি অ্যান ইভান্স। কোনটা? মেরি অ্যান ইভান্স, বুঝতে পারছেন? মেরি অ্যান ইভান্স, মেরি অ্যান ইভান্স।
আচ্ছা, কারা কারা দেখছেন একটু দেখি আপনাদের। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছে কিনা একটু কনফার্ম করবেন, হ্যাঁ? সবাই এই পর্যন্ত বুঝতে পারছে কিনা একটু কনফার্ম করবেন। সবাই এই পর্যন্ত বুঝতে পারছে কিনা একটু কনফার্ম করবেন। দেখেন তো কথাগুলো বোঝা গেছে কিনা, যারা প্রথম থেকে একদম সিরিয়াসলি ক্লাসটা করছিলেন। জি স্যার, ক্লিয়ার ডান, ওকে। তারপর দেখেন হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ জর্জ এলিয়ট। এই জর্জ এলিয়ট ফাটাফাটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেরিয়ান ইভান্স, মেরিয়ান ইভান্স। ক্যান বানান দেখেন, খেয়াল করবেন, হ্যাঁ? আবার এখানে একই কোশ্চেন উল্টা ভাবে দিছে যে হোয়াট ইজ দ্য পেন নেম। মেরিয়ান ইভান্সের ছদ্মনাম কি? জর্জ এলিয়ট। এটা অনেকেই জানে না, ভাবি কি জর্জ এলিয়টই হচ্ছে রিয়েল নাম। এটা তার ছদ্মনাম। আর জর্জ এলিয়টের আসলে রিয়েল নাম হচ্ছে মেরিয়ান ইভান্স, ঠিক আছে? মেরিয়ান ইভান। তানভীর আক্তার নীরা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওয়াহিদা উর্মি, আপনার কোনো রেসপন্স নাই? ক্লাস শেয়ার করে দিয়েন বিভিন্ন গ্রুপে। আর বুঝতে পারছেন কিনা জানাবেন। সাবরিনা রহমান, শাবনাজ খুব ইয়া আছেন, অ্যালার্ট আছেন। তানভিন আক্তার, নীলা, ওকে। সবাই একটু দেখি, হ্যাঁ? তারপরে দেখেন উপরে আমরা যাই, 85 পর 86 নাম্বার দেখেন, ঠিক আছে? গোথে, উচ্চারণ কি? গোথে ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ জার্মানি। কোন দেশে? জার্মানি, গোথে, ঠিক আছে? তো জার্মানির একজন কি বিখ্যাত কবি। উচ্চারণ কি দেখছেন? গোয়েথ, এরকম না, গোথে, জার্মানি। জর্জ বার্নার্ড শো, উনি আবার কে ছিলেন? একজন প্লে রাইট। এই যে ফাটাফাটি ইম্পর্টেন্ট, জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো উনি হচ্ছেন একজন আইরিশ প্লে রাইট। কোন দেশে? আইরিশ, আইরিশ প্লে রাইট, ঠিক আছে? 1856 সালে জন্মগ্রহণ করেন, 1950 সালে উনি মারা যান, ঠিক আছে? আইরিশ প্লে রাইট, আইরিশ প্লে রাইট। তারপর এখানে কি বলছে দেখেন, হু ওয়াজ অ্যান আইরিশ ড্রামাটিস্ট। তাহলে এই যে আইরিশ প্লে রাইট বা আইরিশ ড্রামাটিস্ট, এই পরের কোশ্চেনে দেখেন আইরিশ শব্দটা উল্লেখ করেই দেওয়া, যে বিশো মানে জর্জ বার্নার্ড শো, ঠিক আছে? তারপর দেখেন হু ইজ নট এ প্লে রাইট, নিচের কে প্লে রাইট নয়, মানে নাট্যকার না। প্লে রাইট মানে কি? নাট্যকার। তাহলে জনাথন সুইফট, এই জনাথন সুইফট হচ্ছে নোবেলের জন্য বিখ্যাত। গালিভার্স ট্রাভেলস নাম শুনছি না? গালিভার্স ট্রাভেলস ওনার বিখ্যাত একটা নোবেল। তারপর হচ্ছে মডেস্ট প্রপোজাল একটা নোবেল। তারপর হচ্ছে আপনার কি ড্রেপিয়ার্স লেটার, তার একটা নোবেল। তারপর হচ্ছে আপনার কি বেটেল অফ দ্য বুক, তার একটা বিখ্যাত নোবেল। তারপর হচ্ছে একটা তার এসে আছে টেইল অফ এ টাপ। হ্যাঁ, এগুলো কার? আমাদের জনাথন সুইফটের। তারপর দেখেন গে দ্য মো পেশেন্ট, এই যে অনেকবার এটা পরীক্ষা চলে আসছে। হ্যাঁ, ইজ এ ফেমাস ড্যাশ শর্ট স্টোরি রাইটার, তার মানে কে? হ্যাঁ, উনি ছিলেন কি ফ্রেঞ্চ। বুঝতে পারছেন কোন দেশে? এই যে ফ্রেঞ্চ, বললাম বারবার যে ইংল্যান্ড বাদ দিয়ে বাকি যে দেশগুলি আছে, কে কোন দেশের রাইটার সেগুলি হচ্ছে আলাদাভাবে পড়তে হবে। সেগুলো হচ্ছে কি আলাদাভাবে পড়তে হবে, নোট করতে হবে। এখান থেকে নোট করে ফেলবেন যে কে হচ্ছে ফ্রেঞ্চের, ঠিক আছে? তারপর দেখেন হুইচ পয়েট সার্ভস অ্যাজ পুলিশ অফিসার ইন হিজ আর্লি লাইফ ইন বার্মা। তারপরে হোয়েন ইট ওয়াজ এ পার্ট অফ ইংলিশ কলোনি, প্রথম দিকে সে পুলিশ অফিসার ছিল বার্মা। এখান থেকেই তার একটা উপন্যাস লেখা, দ্য বার্মিজ ডে। এটা হচ্ছে আমাদের জর্জ অরওয়েল। কে? জর্জ অরওয়েল। জি স্যার, ঠিক আছে, তাহমিন আক্তার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে এখানে কি আছে? জর্জ অরওয়েল, ঠিক আছে? ওনার আবার রিয়েল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। উনি বিখ্যাত বিখ্যাত হচ্ছে অ্যানিমাল ফার্মস এর জন্য, 1984 এর জন্য। আর এটা হচ্ছে কি দা বার্মিজ ডে। এই যে এখানে একটা শব্দ আছে দেখেন, পুলিশ অফিসার ছিল, তার আর্লি লাইফ কোথাকার? বার্মা। এই বার্মা থেকে কি বার্মিজ ডেইজ, তার বার্মিজে থাকা অবস্থায় তার সময়গুলি নিয়ে সে একটা উপন্যাস লিখেছিল। কে? জর্জ অরওয়েল। তারপর দেখেন নোবেল প্রাইজ উইনার ইন লিটারেচার হ্যারোল্ড, এটা কিন্তু হ্যারোল্ড পিন্টার, ঠিক আছে? অ্যান শব্দটা আসবে না, অ্যান লেটারটা এখানে আসবে না, হ্যাঁ? হ্যারোল্ড পিন্টার।
ইজ ফ্রম ইউকে। ইউকে মানে কি? যুক্তরাষ্ট্র, ঠিক আছে। ইউকে থেকে এই হ্যারল্ড পিন্টারের রাইটার হচ্ছে কি? হ্যারল্ড পিন্টার কি লিখছেন? দ্য বার্থডে পার্টি, ঠিক আছে। এটার জন্য 2005 সালে উনি নোবেল পুরস্কার পান। উনি কোন দেশে? ইউকে, মানে হচ্ছে ইউনাইটেড কিংডম। হোমার, হোমার ওয়াজ এ বার্ড। এইগুলি মুখস্থ রাখবেন, ঠাডা মুখস্থ, ঠিক আছে। বার্ড মানে আমরা জানি চারণ কবি, ঠিক আছে। তারপর দেখেন, স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ওয়াজ পায়োনিয়ার বাই জেমস জয়েস, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এই টার্মগুলি খেয়াল রাখবেন। স্ট্রিম অফ কনসাসনেস, প্রশ্ন যখন দেখবেন এলোমেলো দিবে, কঠিন দেওয়া শুরু করবে, পিএসসি মেম্বার এখন চেঞ্জ হয়েছে, ইয়াং ইয়াং অনেক পিএসসি মেম্বার ঢুকছে প্রশ্ন করার মতো, ঠিক আছে, বা প্রশ্ন সিলেক্ট করার মতো। অতএব খেয়াল করবেন, এই নতুন নতুন টার্মগুলি পরীক্ষা পাবেন। জেমস জয়েস। জন কিটস কে ছিলেন? একজন কবি, যাকে বলা হয় পয়েট অফ বিউটি। অনেক গত ক্লাসেও বলছি, মানে গত কালও বলছি, আজকেও বলছি, হ্যাঁ, যে উনি ছিলেন কে? আপনার হচ্ছে জন কিটস হচ্ছে একজন পয়েট অফ বিউটি। এই জন্য ওনাকে এখানে কি বলে আখ্যায়িত করা হচ্ছে? পয়েট, ঠিক আছে। মাত্র 26 বছর বয়সে, ঠিক আছে, উনি কিন্তু মারা যান। আর 18 বছর বয়সে তার প্রথম বই বের হয়। কত বছর বয়সে? 18 বছর বয়সে। তারপর দেখেন, অ্যান ইংলিশ পোয়েট ডাইড বাই টিউবারকিউলোসিস। এই যে 26 বছর বয়সে যক্ষায় মারা যায় এই জন কিটস। টিউবারকিউলোসিস মানে কি? আপনার যক্ষা, হ্যাঁ, যক্ষায় যারা মারা যায় তাদেরকে বলা হয় কি? টিউবারকুলোসিস। হ্যাঁ, টিউবারকুলোসিস যক্ষার রোগের নাম। এই হচ্ছে জন কিটস, 26 বছর বয়সে মারা যান। তারপর হুই ইজ দ্য ফলোইং ইজ এ বাংলাদেশি পোয়েট রাইটিং ইন ইংলিশ। বাংলাদেশি পোয়েট ইংলিশে লিখে বিখ্যাত হয়েছে এটাকে? কাইসার হক। কাইসার হামিদুল হক, যার বিখ্যাত লেখা হচ্ছে কি? অট অন দা লুঙ্গি। নাম কি? অট অন দা লুঙ্গি। আর এখানে একজনের নাম আছে দেখেন পাশে, তাহমিমা আনাম। উনি বিখ্যাত দুটা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস লিখছে। একটা হচ্ছে কি? দ্য গুড মুসলিম, আর এটা হচ্ছে গোল্ডেন এজ। গুড মুসলিম আর এটা কি? গোল্ডেন এজ। তারপর দেখেন, লিউ টলস্টয় ইজ আ নোবেলিস্ট। কোন দেশের নোবেলিস্ট? রাশিয়ান রাইটার, রাশিয়ান নোবেলিস্ট। উনার বিখ্যাত নোবেল কোনটা বলেন তো? ওয়ার অ্যান্ড পিস। উনার বিখ্যাত নোবেল কোনটা? ওয়ার অ্যান্ড পিস, ঠিক আছে। বিখ্যাত নোবেল কোনটা ওনার? ওয়ার অ্যান্ড পিস, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যানা ক্যারেনিনা। আর এটা কোনটা? অ্যানা ক্যারেনিনা। তারপর এখানে কি বলছে দেখেন, ল্যাংস্টন হিউজেস। উনি ছিলেন কি? আমেরিকান পয়েট। ল্যাংস্টন হিউজেস, হ্যাঁ, আমেরিকান পয়েট। এই যে আমেরিকান, ইংল্যান্ড বাদ দিয়ে নতুন আরেকটা নাম আছে, একটু খেয়াল করবেন, আমেরিকান পয়েট। তারপর দেখেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ অ্যান ইংলিশ ইপিক পয়েট। এই যে জন মিল্টন বলছে যে তাকে ইপিক পয়েট বলা হয়। 1652 সালে সে অন্ধ হয়ে যায়, অন্ধ হয়েই সে কিন্তু ইপিক লেখেন। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। তাকে বলা হয় ব্লাইন্ড পয়েট এবং গ্রেট মাস্টার অফ ব্ল্যাঙ্ক ভার্স, মাত্রই বললাম। মার্ক তাইওয়ান, উনি কোন দেশে ছিলেন? অ্যান ইন্ডিয়ান পয়েট, ঠিক আছে। উনি ছিলেন কি? ইন্ডিয়ান কবি। তারপর হু ওয়াজ গ্রেটেস্ট মডার্ন আমেরিকান শর্ট স্টোরি রাইটার। এই যে আমেরিকান শর্ট স্টোরি রাইটার হচ্ছে ও হেনরি। আর আমরা জানি ফাদার অফ ইংলিশ শর্ট স্টোরি বলা হয় এডগার অ্যালান পোকে। আর আমেরিকান শর্ট স্টোরি রাইটার কে? ও হেনরি, ঠিক আছে। যার ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। এই ও হেনরির ফুল নেম কি? উইলিয়াম সিডনি পর্টার। উনি বিখ্যাত শর্ট স্টোরির জন্য। কিসের জন্য বিখ্যাত? শর্ট স্টোরির জন্য। তারপর দেখেন, ও হেনরি ইজ এ ফেমাস ও রিনাউন্ড ফর শর্ট স্টোরি। মাত্রই বললাম উনি বিখ্যাত হচ্ছে শর্ট স্টোরির জন্য। কিসের জন্য বিখ্যাত? শর্ট স্টোরির জন্য, বুঝতে পারছেন। তারপর এখানে কি বলছে দেখেন, দ্য রিয়েল নেম অফ ও হেনরি। একটু আগে বললাম ও হেনরির রিয়েল নেম হচ্ছে কে? বলে কোনটা বলেন তো? উইলিয়াম সিডনি পর্টার। এই যে দেখেন ডি নাম্বার, উইলিয়াম সিডনি পর্টার, ঠিক আছে। উনার বিখ্যাত একটা শর্ট স্টোরি হচ্ছে দ্য গিফট অফ দ্য মেজাই, যেখানে জিম এবং ডেলা দুইজন ছিল কি? সুন্দর একজন, সুন্দর দুইটা ক্যারেক্টার, ঠিক আছে। এই ও হেনরি তাহলে কোন দেশি? উনি যেহেতু আমেরিকান শর্ট স্টোরি রাইটার, উনি হচ্ছে আমেরিকান। উনি কোন দেশি? আমেরিকান। তারপর দেখেন, হু ইজ দ্য টার্কিশ নোবেলিস্ট। টার্কিশ নোবেলিস্ট কাকে বলা হয়? অরহ্যান পামুক। এই অরহ্যান পামুক 2006 সালে নোবেল পুরস্কার পান। কত সালে পান? 2006 সালে নোবেল পুরস্কার পান। এবং তার বিখ্যাত নোবেল একটা হচ্ছে কি? দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স। দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স। এই যে ক্লাসগুলি নিচ্ছি বা কথাগুলি বলছি, একদিন এত ইনফরমেশন মনে রাখতে পারবেন না। কি করবেন? যেহেতু এটা দিয়েছি, এই শর্টকাট খালি মোবাইলটা সামনে রেখে অনেকে অনেক কাজ করেন, ঠিক আছে। কানে হেডফোন দিয়ে আপনারা মেয়েরা যারা আছেন ইফতারি বানাবেন আর এগুলি চালু দিয়ে রাখবেন, শুনলেও দেখবেন কি যে অনেক পড়া হয়ে যায়। বুঝতে পারছেন? কান দিয়ে শুনলেও পড়াগুলো রিভিশন হয়ে যায়। সেই সময় রিভিশন কিন্তু এইভাবেই করতে হয়, ঠিক আছে। কারণ এত রোজার মধ্যে ডিরেক্ট সব সাবজেক্ট একসাথে পড়ার সুযোগ পাবেন না।
বা এত জোরে জোরে চিৎকার দিয়ে পড়তেও ইচ্ছা করবে না, এগুলি খালি কানে হেডফোন দিয়ে খালি শুনবেন, শুনলেও কাজে লাগে। বুঝতে পারছেন? তারপর এখানে কি বলছে দেখেন, হু ইজ অ্যান আমেরিকান ওমেন নোবেলিস্ট, আমেরিকান মহিলা নোবেলিস্ট কে? এই যে দেখেন, পার্ল এস বাক। ঠিক আছে, পার্ল এখানে এল হবে, হ্যাঁ, পার্ল এস বাক। খুবই গুরুত্বপূর্ণ, নামটা খেয়াল রাখবেন। নোবেল প্রাইজ উইনার আমেরিকান ওমেন নোবেলিস্ট ইজ, এই যে পার্ল এস বাক, এখানে এলটা দেওয়া আছে, আগেরটায় এল দেওয়া হয় না, এখানে এল থাকবে। ঠিক আছে, টাইপিং মিস্টেক হয়ে যায়, অনেক লেখা লিখতে হয় তো। তারপর দেখেন, রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পয়েট, উনি কোন দেশি কবি? ভিক্টোরিয়ান। কোন পিরিয়ডের? ভিক্টোরিয়ান, মাত্রই বললাম কিছুক্ষণ আগে, ভিক্টোরিয়ান যুগের তিনজন প্রধান কবি, একজন হচ্ছে কি লর্ড আলফ্রেড টেনিসন, সেকেন্ড ওয়ান হচ্ছে রবার্ট ব্রাউনিং, এন্ড থার্ড ওয়ান হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। তারপর দেখেন রবার্ট হেরিক, রবার্ট হেরিক কে ছিলেন? একজন কবি ছিলেন রবার্ট হেরিক। উনি কিন্তু বিখ্যাত টু ড্যাফোডিলের জন্য, টু ড্যাফোডিল নামে একটা কবিতা, এটার জন্য কিন্তু উনি বিখ্যাত। বুঝতে পেরেছি, শেয়ার করেছে, ওকে। ক্লাসগুলি আরো শুনেন, বিভিন্ন পড়াশোনা গ্রুপে শেয়ার করে দিয়েন, হ্যাঁ, ঠিক আছে, বিভিন্ন পড়াশোনা গ্রুপে শেয়ার করে দিয়েন। আচ্ছা, তারপর এখানে কি বলছে দেখেন, রবার্ট ফ্রস্ট, একটু আগে বলছে রবার্ট ফ্রস্ট কোন দেশি? আমেরিকান, হ্যাঁ, উনি বিখ্যাত হচ্ছে কি দ্য মেন্ডিং ওয়াল, আর হচ্ছে কোনটার জন্য? মেন্ডিং ওয়াল কবিতার জন্য। তারপরে হচ্ছে আপনার দ্য রোড নট টেকেন এটার জন্য, ডেথ অফ আ হায়ার্ড ম্যান এটার জন্য, আর এটা কি স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। ঠিক আছে, তাহলে এই রবার্ট ফ্রস্ট হচ্ছে একজন আমেরিকান পোয়েট। এটা কিন্তু লাস্ট যে এনএস এর পরীক্ষার জুনিয়র অফিসার পোস্টে কিন্তু এটা আসছিল, হ্যাঁ, আমেরিকান পোয়েট এই রবার্ট ফ্রস্ট। হু অ্যামং দ্য ফলোইং ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স ইজ এ ফেমাস নোবেলিস্ট। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান ইংলিশ রাইটার ইজ এ ফেমাস, তার মানে নিচের কোন ইন্ডিয়ান রাইটার একজন ফেমাস নোবেলিস্ট? এই আর কে নারায়ণ। খুবই গুরুত্বপূর্ণ, নামটা খেয়াল রাখবেন, আর কে নারায়ণ। ঠিক আছে, তারপর দেখেন সোফোকলস ওয়াজ এন ড্যাশ ড্রামাটিস্ট, উনি হচ্ছে একজন গ্রিক। সোফোকলস কোন দেশি? উনি একজন গ্রিকের। ঠিক আছে, কোন দেশি? গ্রিক। গ্রিক মানে কি? সোফোকলসের নাম শুনছি না আমরা? অবশ্যই আমরা শুনেছি, হ্যাঁ। আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে কে আসতেছে খেয়াল করেন, এখানে এলোমেলো একটা লেখা চলে আসছে, এটা এটা তাহলে বাদ দেন। দেখেন এখান থেকে দেখেন 117 দেখেন যে উইলিয়াম সমারসেট মম, এটা উচ্চারণ কিন্তু মুভম না, উচ্চারণ হচ্ছে মম, মম ও মম, হ্যাঁ। চেতনা প্রবাহ রীতি, চেতনা প্রবাহ রীতি, ইয়েস। ঠিক আছে,
তারপর এখানে কি বলছে গ্রিক, শাবনাস, শাব্বাস। তারপর দেখেন উইলিয়াম সমারসেট মম, উনি একজনকে শর্ট স্টোরি রাইটার। হ্যাঁ, উইলিয়াম সমারসেট, দ্য অ্যান্ট এন্ড দ্য গ্রেসহপারের নাম শুনছি না? দ্য অ্যান্ট, হ্যাঁ, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রেসহপার। তারপর কি দ্য লাঞ্চিয়ন, এইগুলির রাইটার কিন্তু শর্ট স্টোরি লিখছে কে? উইলিয়াম সমারসেট মম, উনার লেখা। হ্যাঁ। তারপর দেখেন হু ওয়াজ ইংলিশ পয়েট এডিক্টেড টু অপিয়াম, এই যে অপিয়ামের প্রতি এডিক্টেড কে ছিল? আমরা জানি অপিয়াম মিটার কাকে বলা হয়। হ্যাঁ, স্যামুয়েল টেইলর কলেরিজ, রোমান্টিক পিরিয়ডের রাইটার। 1772 সালে জন্মগ্রহণ করে, 1834 সালে উনি মারা যান। তারপর দেখেন ডক্টর জনসনস ফুল নেম, ডক্টর জনসনের ফুল নেম কি? স্যামুয়েল জনসন। 46 বিসিএস এর কোশ্চেন। এই স্যামুয়েল জনসন কে ছিলেন? ইংলিশ ডিকশনারির প্রতিষ্ঠাতা ছিলেন। 1755 সালে উনি ইংলিশ ডিকশনারি লেখেন। ঠিক আছে। তারপরে এখানে কি বলছে? হু ইজ ফলোইং ওয়াজ আ পয়েট, নিচে কে হচ্ছে পয়েট? এই হচ্ছে আমাদের টিএস এলিয়ট। এবার 47 এ টিএস এলিয়ট থেকে এগুলো আমার ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে, এগুলো করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে। রাতুল স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেলে এগুলি করে নেবেন। টিএস এলিয়ট, থমাস স্টার্নস এলিয়ট, ঠিক আছে। 47 এখান থেকে আসবে ইনশাআল্লাহ। টিএস এলিয়ট ওয়াজ বর্ন ইন, সে কোথায় জন্মগ্রহণ করেন? ইউএসএ। উনি কোন দেশি তাহলে? আমেরিকান। টিএস এলিয়ট, অনেকে জানতেন না, আজকে জানেন, উনি হচ্ছে আমেরিকান, ইউএস এর। তারপরে দেখেন টিএস এলিয়ট an English poet is famous for his sensuousness. here টিএস stand for, টিএস দ্বারা কি বোঝাচ্ছে? থমাস স্টার্নস। কি বোঝাচ্ছে? থমাস স্টার্নস। আর এখানে দেখেন আরেকটা মারাত্মক একটা ইনফরমেশন আছে, দেখেন হু ইজ ফেমাস ফর দ্য থিওরি অফ অবজেক্টিভ কো-অবজেক্টিভ রিলেটিভ। হ্যাঁ, রিলেটিভ। তাহলে অবজেক্টিভ এন্ড কো-অবজেক্টিভ রিলেটিভের মধ্যে কে আছে? টিএস এলিয়ট। যেমন তার হচ্ছে লেখা হচ্ছে আপনাকে কি দ্য ওয়েস্টল্যান্ড, তারপর লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, তারপর জেরনসন, এই কবিতাগুলির মধ্যে কিন্তু এই অবজেক্টিভ কো-অবজেক্টিভ রিলেটিভ জিনিসগুলি এখানে চলে আসছে। হ্যাঁ, এনি ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স আর লিটারেরি কোলাবোরেটরস, পরীক্ষা আসে নিচের কারা লিটারেরি কোলাবোরেটরস? এই লিটারেরি কোলাবোরেটর শব্দের অর্থ কি জানেন? এটা হচ্ছে সাহিত্য সহযোগী, মানে দুইজন মিলে একসাথে লেখালেখি করছে, এটাকে বলা হয় লিটারেরি কোলাবোরেটরস। এটা হচ্ছে কি এলিয়ট এন্ড ফাউন্ড, এলিয়ট এন্ড ফাউন্ড। ভার্জিনিয়া উলফ, উনি কে ছিলেন? একজন নোবেলিস্ট। উনি বিখ্যাত নোবেলগুলি কি ছিল? দ্য ভয়েস আউট, তারপর অরল্যান্ডো এন্ড অটোবায়োগ্রাফি, ঠিক আছে। এইবার ভার্জিনিয়া উলফ ওয়াজ এ কন্টেম্পোরারি অফ, কার কন্টেম্পোরারি ছিল? এটা হচ্ছে আপনার কোশ্চেন, এটার অ্যান্সার দিবে। ভার্জিনিয়া উলফ কার সমসাময়িক লেখা ছিলেন? ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটার অ্যান্সার দিবেন। আর ওয়াল্ট হুইটম্যান ওয়াজ অ্যান আমেরিকান পয়েট, ওয়াল্ট হুইটম্যান হচ্ছে আমেরিকান জাতীয় কবি। ওয়াল্ট হুইটম্যান কি আমেরিকার জাতীয় কবি, ন্যাশনাল পয়েট অফ আমেরিকা। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উনি কে ছিলেন? একজন কবি। এই যে এসটি কলেরিজ মাত্র বললাম না, ওপিএম এর প্রতি কি এডিক্টেড ছিল, উনারই সহযোগী কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দুই ফ্রেন্ড। উনি ছিলেন একজন কবি, রোমান্টিক যুগের গুরু যাকে বলা হয়, ফাদার অফ ইংলিশ রোমান্টিক পিরিয়ড। আর এটাই বলা হয়েছে পরের কোশ্চেনে, দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ গ্রেট কে? রোমান্টিক নোবেলিস্ট, রোমান্টিক নোবেলিস্ট। আর হুইচ পয়েট ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কন্টেম্পোরারি? একটু আগে বলছে দুই বন্ধু, একজন হচ্ছে কি এসটি কলেরিজ, আর একজন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার, আর এসটি কলেরিজকে বলা হয় পয়েট অফ সুপার নেচার। উইলিয়াম ব্ল্যাক ইজ অ্যান ইংলিশ পয়েট, তার মানে উনি হচ্ছে ইংল্যান্ডের, ঠিক আছে, ইংলিশ পয়েট। আসসালামু আলাইকুম স্যার সোহার্দ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? Besides being a poet, William Blake was also a painter, মানে উনি একজন কবির পাশাপাশি কি ছিলেন? একজন পেইন্টার ছিলেন। হ্যাঁ, ডব্লিউ.বি. ইয়ার্স, ওনার নাম হচ্ছে দেখেন উইলিয়াম, ডব্লিউ তে উইলিয়াম, বি তে বাটলার, উইলিয়াম বাটলার ইয়ার্স। উনি কোন দেশে ছিলেন? আইরিশ। এই যে ইংল্যান্ডের বাইরে যে কবিগুলি আছে, ঠিক আছে, যে দেশের কবিগুলো আছে সেগুলো আলাদা নোট করবেন, উনিও ছিলেন একজন আইরিশ। তারপর দেখেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আমেরিকান পয়েট, তার মানে দেখেন এই রবার্ট ফ্রস্ট হচ্ছে আমেরিকান, এমিলি ডিকিনসন হচ্ছে আমেরিকান, ল্যাংস্টন হিউজেস হচ্ছে আমেরিকান। এখন কোশ্চেন বলছে নট, দেখছেন কোশ্চেন কি বলছে? নট, তার মানে ডব্লিউ.বি. ইয়ার্স, একটু আগে বললাম উনি আইরিশ, উইলিয়াম বাটলার ইয়ার্স। তারপর দেখেন ফেমাস আইরিশ পয়েট এন্ড ড্রামাটিস্ট ইজ ডব্লিউ.বি. ইয়ার্স, তাহলে এই যে উনি হচ্ছে একজন আইরিশ পয়েট, সেই সাথে একজন ছিলেন কি ড্রামাটিস্ট, ঠিক আছে, উনি হচ্ছে কি উইলিয়াম বাটলার ইয়ার্স। আব্দুল রাজ্জাক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখেন উইলিয়াম হজলিট, হ্যাঁ, এই উইলিয়াম হ্যাজলিট উনি কে ছিলেন? অ্যান এসেইস্ট, উনি একজন প্রবন্ধকার। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আমি আছি, এই খিলক্ষেতে আছে। তারপরে দেখেন অ্যান এসেইস্ট, তারপরে এখানে কি বলছে দেখেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান আমেরিকান অথর, আমেরিকান অথর কে ছিলেন? এই উইলিয়াম ফকনার, ঠিক আছে। তাহলে বাকি যেগুলি আছে ড্যানিয়েল ডিফো বলেন, রবার্ট ব্রাউনিং বলেন, আলেকজান্ডার পপ বলেন, ওনারা ছিলেন ইংল্যান্ডের। আর
এইদিকে হচ্ছে একজন আমেরিকান কে, উইলিয়াম ফকনার। আর এদিকে হচ্ছে এই যে আমাদের বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম কত, 1564 এডি, ঠিক আছে। যে অ্যানি ডমিনি যেটাকে আমরা বলি। আর হচ্ছে হোয়ার ওয়াজ শেক্সপিয়ার বর্ন, কোথায় জন্মগ্রহণ করেন, এটা সবার কমন কোশ্চেন, স্ট্রেটফোর্ড আপন এভনে, ঠিক আছে। উনি ছিলেন একাধারে কি, এই যে উইলিয়াম শেক্সপিয়ার একাধারে কি ছিলেন, একাধারে ছিলেন প্লে রাইট অ্যান্ড পোয়েট, কবিও ছিলেন এবং কি নাট্যকারও ছিলেন, বাট উনি বিখ্যাত কিন্তু নাট্যকারের জন্য, বুঝতে পারছেন। ইজ এ গ্রেট, এই যে দেখেন পরের কোশ্চেনে প্লে রাইট, ঠিক আছে। তারপর দেখেন উইলিয়াম শেক্সপিয়ার ইজ এন ড্যাশ ড্রামাটিস্ট, উনি হচ্ছেন ইংলিশ ড্রামাটিস্ট, তার মানে উনি ইংল্যান্ডের। আর উনি কোন পিরিয়ডের রাইটার, 16 সেঞ্চুরি, ঠিক আছে, এলিজাবেথান পিরিয়ডের 16 সেঞ্চুরি, যেহেতু ওনার জন্ম হচ্ছে 1564 সালে, হ্যাঁ। আর শেক্সপিয়ার রট কি কি লিখছেন, উনি প্লে এন্ড নোবেল, নোবেল লেখা নাই, শর্ট স্টোরি লেখা নাই, শুধু প্লেও লেখা নাই, প্লের সাথে সাথে কি লিখছেন, কবিতাও লিখছেন এবং নাটকও লিখছেন। কোশ্চেনটা কিভাবে দিছে দেখছেন, খেয়াল করবেন। তারপরে উইলিয়াম শেক্সপিয়ার রোড কি কি লিখছেন, সনেট লিখছেন, ট্র্যাজেডি লিখছেন, কমেডি লিখছেন, তিনটাই লিখছেন। উনি কোনো এসে লেখা নাই, উনি কোনো নোবেল লেখা নাই, উনি কোনো এপিক এপিক লেখেন নাই, হ্যাঁ, খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ইজ এ ফেমাস ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট অপশনে থাকতে পারে অথবা কি প্লে রাইটও অপশনে থাকতে পারে। তারপর এখানে কি বলছে দেখেন, শেক্সপিয়ার ইজ নন মোস্টলি ফর হিজ ড্রামা, উনি কিসের জন্য বিখ্যাত, অনেকবার এটা পরীক্ষা আসছে, তার নাটকের জন্য বিখ্যাত। আর উনি হচ্ছে ব্রিলিয়ান্ট কিসের জন্য, ড্রামার জন্য। কনসিস্ট অফ, দেখেন শেক্সপিয়ার প্লে, তার নাটকগুলি হচ্ছে কিসে গঠিত, 5 অ্যাক্টস, অ্যাক্টস মানে হচ্ছে অঙ্ক, প্রত্যেকটা নাটকে সে 37টা নাটক লিখছে, ঠিক আছে। 37টা নাটক লিখছে, 154টা সনেট লিখছে। এর মধ্যে তার যতগুলি নাটক আছে প্রত্যেকটা নাটকের মধ্যে কি 5টা করে অ্যাক্ট ব্যবহার করতো, মানে অঙ্ক, ঠিক আছে। এবং প্রত্যেকটা অঙ্কে 5টা করে অঙ্কে ব্যবহার করতো, মানে প্রথম অঙ্কে প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, দ্বিতীয় অঙ্কে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে করে ব্যবহার করতেন। আর যে সকল নাটকে উনি আবার ক্লাইম্যাক্স ব্যবহার করতো, ক্লাইম্যাক্স জিনিসটা কি, ইট হ্যাপেন্স এট দ্য হাইট অফ আ প্লট, যখন ক্লাইম্যাক্স ব্যবহার করতো এগুলি সবসময় 3 নম্বর অ্যাক্ট থেকে, মানে সবসময় কি ক্লাইম্যাক্সটা ব্যবহার করতো, যখন ক্লাইম্যাক্স ব্যবহার করতো, সব নাটকে না, যে সকল নাটকে 3 নম্বর অ্যাক্ট থেকে ক্লাইম্যাক্স ব্যবহার করতো। আর ওনার নর্মালি সব নাটকগুলি কয়টা করে অ্যাক্টস থাকতো, 5টা করে অ্যাক্টস। শেক্সপিয়ার ওয়াজ ফেমাস ফর অল বাট ওয়ান অফ দ্য ফলোইং ইজ কি, উনি তো সব দিকেই বিখ্যাত, তারপরেও একটা দিকে বেশি বিখ্যাত, তার হচ্ছে কি বোর্জিয়ানিস ড্রামা, এটার জন্য, হ্যাঁ। ইন শেক্সপিয়ার ট্র্যাজেডি দ্য হিরো ইজ দ্য হাই র্যাঙ্কিং ম্যান, মানে তার ট্র্যাজেডি যে নাটকগুলো, নাটকের বা মানে প্লে বা ড্রামার যে হিরোগুলি ছিল, তার হিরোগুলির বৈশিষ্ট্যটা কি ছিল, তারা ছিল হাই র্যাঙ্কিং ম্যান, মানে সব হয় রাজার ছেলে বা রাজা বা এই সে, এরাই হিরো থাকতো এবং এরাই শেষ পর্যন্ত মারা যেত বিভিন্ন প্যাথেটিক ইস্যুর কারণে। শেক্সপিয়ার ওয়াজ নট আ শর্ট স্টোরি রাইটার বা স্টোরি রাইটার, উনি কোনো স্টোরি রাইটিং লেখেন নাই, উনি ড্রামাটিস্ট ছিল, উনি প্লে রাইট ছিল, উনি পোয়েট ছিলেন, কোনো স্টোরি রাইটার ছিলেন না। তারপর নেভার কম্পোস্ট, উনি কখনোই কি লিখেন নাই, সেটা হচ্ছে নোবেল লেখেন নাই, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু অ্যাবাউট শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ব্যাপারে নিচের কোনটা সত্য নয়, কারণ উনি কখনো নোবেলিস্ট ছিলেন নয়কারে না, বুঝতে পারছেন, উনি কি ছিলেন না, নোবেলিস্ট ছিলেন না। তারপর এখানে দেখেন হুইচ অফ দ্য ফলোইং প্লে রাইটস ইজ শেক্সপিয়ার্স কন্টেম্পোরারি, এই যে একটু আগে বলছিলাম শেক্সপিয়ারের কন্টেম্পোরারি রাইটার হচ্ছে কে, ক্রিস্টোফার মার্লো, কে ভাই, ক্রিস্টোফার মার্লো। তারপর দেখেন ইন হোয়াট ইয়ার শেক্সপিয়ার ডাইড, কবে মারা যান, 1616 সালে, বলেছি অনেকবার। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নোভেলস ইজ নট রিটেন বাই অ্যান ইংলিশ রাইটার, ঠিক আছে। এই যে এটা আসছে কততম, 44তম, খুব সম্ভবত 44তম বিসিএস এর কোশ্চেন, যেটা হচ্ছে রিটেন বাই এন ইংলিশ রাইটার। দেখেন এখান থেকে 44তম বিসিএস এ আসছে, এটা কিন্তু অনেক আগে থেকে কিন্তু আমার কম্পোজ করা, বুঝতে পারছেন। এখানে কোনটা, ইজ নট, নট বলছে যেটা ইংলিশ রাইটার দ্বারা লেখা না, তার মানে প্যাসেজ টু ইন্ডিয়া, প্যাসেজ টু ইন্ডিয়া এটা লিখছে হচ্ছে ইএম ফস্টার, যেটি হচ্ছে একজন কি ইংলিশ, মানে ইংল্যান্ডের, সানসেন লাভার্ড, হ্যাঁ, এটা লিখছে হচ্ছে আপনার কি ডিএইচ লরেন্স, উনি একজন ইংলিশ। প্রাইড এন্ড প্রেজুডিস এটা লিখছে জেন অস্টেন, উনিও একজন ইংলিশম্যান। 100 ইয়ার্স অফ সলিটিউড, তার মানে 3 জন গেল ইংলিশে, তার মানে একজন কি ইংলিশের না, তার মানে উনি হচ্ছে আমেরিকা, বুঝতে পারছেন। তার মানে আজকে পার্ট টু শেষ করলাম, পার্ট 1 শেষ করলাম পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার গুলি, আর পার্ট 2 তে এসে আমরা শেষ করলাম হচ্ছে লাইভ স্টোরি অফ ডিফারেন্ট অথার্স। নেক্সট আগামীকাল এরকম করে 30 দিনে চলবে ইনশাল্লাহ রোজার মাস। আগামীকাল আমরা শেষ করব বিভিন্ন রাইটারদের কি টাইটেল অফ অথার্স, তার মানে কি টাইটেল মানে উপাধি, বিভিন্ন রাইটারদের উপাধি আমরা নেক্সট ক্লাসে এগুলো আমরা শেষ করব, ঠিক আছে। ক্লাস কেমন লাগলো, আর এতটুকু তো আপনারা রেগুলার উপকৃত হচ্ছেন কিনা এটা একটু জানাবেন, ঠিক আছে। আপনাদের উপস্থিতি রোজার মধ্যে কম থাকবে, এটাই স্বাভাবিক।
তারপরে হচ্ছে যতটুকু সম্ভব উপস্থিতি থাকার চেষ্টা করবেন। ক্লাস কেমন লাগলো বা এটা হেল্পফুল কিনা একটু জানাবেন সবাই, ঠিক আছে? একটু জানাবেন সবাই, হ্যাঁ? এখন জানান বা পরে জানান, জানায়েন। বুঝতে পারছেন? আমার দায়িত্বর জায়গা থেকে আমি এগুলি পড়াই দিচ্ছি যে স্যার আপনি তো ক্লাসগুলি নেন, কোশ্চেনগুলি কিভাবে আসে, ক্লাসে অনেক কোশ্চেন হয়, এই কোশ্চেনগুলির জন্য এগুলিতে একসাথে এত ক্লাস বিসিএস কনফিডেন্সে বা যেসব জায়গায় ক্লাস নেই সব জায়গায় তো এই 2 ঘন্টার টপিক ছাড়া তো আসলে এগুলি আলাদা করে নেওয়ার সুযোগ নেই। এই কারণে এখানে দেখাই দিচ্ছি, এখান থেকে আমরা চেষ্টা করব। ঠিক আছে? সবাই ভালো থাকবো তাহলে, হ্যাঁ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন ছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর কি।